এই ব্যর্থ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ যেটি আমরা মনে করি, বিগত শাসক শ্রেণীর রাজনৈতিক দল এবং তাদের সরকার কাঠামোতে, তাদের রাজনৈতিক চিন্তাধারায় তারা সবকিছু স্থান দিলেও সেখানে আল্লাহর ভয়, আখিরাতের ভয় এবং মানুষের কল্যাণে কাজ করে, মানব সেবা করে আল্লাহকে খুশি করার জন্য যে দায়িত্ব পালন করা দরকার ছিল, এগুলো তাদের মাথায় ছিল না। এত উত্থান পতনের পরেও, এত ঘাত প্রতিঘাতের পরেও আমরা রাজনৈতিক নেতাদের ভাষায়, বক্তব্যে যে বয়ান আমরা দেখছি, এটি পুরাতন ধ্যান ধারণা, এটি পুরাতন বস্তা পচা চিন্তা চেতনা, পুরাতন রেকর্ড এখনো বাজাতে আমরা দেখতেছি। কেউ কেউ ভাবতেছেন আমরা তো আগে অত ভোট পেয়েছি, অত সিট পেয়েছি, এই করেছি, সেই করেছি। গোল্লায় মারেন, অতীতের রেকর্ড ভাঙা হবে। বাংলাদেশের সামনে অতীতের কোন রেকর্ড কাজে লাগবে না। 5ই আগস্ট সেটাই প্রমাণ করেছে। আগামীর বাংলাদেশ গড়ার জন্য জননেতা ডক্টর শফিকুর রহমান আহ্বান জানাবেন, তার নেতৃত্বে 18 কোটি মানুষের ভাষায়, 18 কোটি মানুষের চিন্তা চেতনাকে ধারণ করে আগামী দিনে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ হবে। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আমির, আগামী দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্ভাবনাময় প্রার্থী জননেতা জনাব সেলিম উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোরখান মাজার মাঠে আয়োজিত এই বিশাল সম্মেলনের সম্মানিত প্রিয় সভাপতি জনাব ইসরাইল হোসেন, আজকে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের উপস্থিতি। বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে 53 বছর আমরা অতিবাহিত করেছি। এর ভিতরে অনেক উত্থান পতন হয়েছে, অনেক ঘটনা দুর্ঘটনা আমরা দেখেছি। সর্বশেষ 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থান, রক্তজোড়া গণ অভ্যুত্থান আমরা প্রত্যক্ষ করেছি। দীর্ঘ পথ পরিক্রমায় এই দেশে আমরা অনেক শাসন দেখার সুযোগ পেয়েছি, শোষণ দেখার সুযোগ পেয়েছি, অনেক জুলুম অত্যাচার এদেশের জনগণকে মেনে নিতে হয়েছে। বিকজ এদেশের রাজনৈতিক নেতৃত্ব যারা দিয়েছেন, আমরা তাদের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা, সুবিচার এবং দেশের আপামর মানুষকে আপন করে নিয়ে মানুষের কল্যাণে কাজ করার জন্য যে ধরনের পরিকল্পনা, যে ধরনের উদ্যোগ আয়োজন দরকার ছিল, আমরা সেটা খুব কমই লক্ষ্য করেছি। সামান্য ব্যতিক্রম ছাড়া বিগত দিনের রাজনীতির মূল কথা ছিল ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কার জমি, কার জায়গা, কার মেয়ে, এটা দেখার দরকার নেই, মন যা চায় তাই করো। বিগত শাসক গোষ্ঠী বাংলাদেশকে গড়ে তোলার জন্য, সমৃদ্ধ করার জন্য, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তার জন্য যে ধরনের শিক্ষা ব্যবস্থা তৈরি করা দরকার ছিল, যে ধরনের সংস্কৃতি তৈরি করা দরকার ছিল, যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করা দরকার ছিল, যে ধরনের রাজনৈতিক সিস্টেম দাঁড় করানো দরকার ছিল, তার কোনো একটাও বিগত সরকারগুলো করার ক্ষেত্রে সফল হন নাই। এই ব্যর্থ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ যেটি আমরা মনে করি, বিগত শাসক শ্রেণীর রাজনৈতিক দল এবং তাদের সরকার কাঠামোতে, তাদের রাজনৈতিক চিন্তাধারায় তারা সবকিছু স্থান দিলেও সেখানে আল্লাহর ভয়, আখিরাতের ভয় এবং মানুষের কল্যাণে কাজ করে, মানব সেবা করে আল্লাহকে খুশি করার জন্য যে দায়িত্ব পালন করা দরকার ছিল, এগুলো তাদের মাথায় ছিল না। এই জন্য তারা বারবার ব্যর্থ হয়েছেন। আজকে বাংলাদেশ, এই বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশ, এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে বলা হচ্ছে।
এই দ্বিতীয় স্বাধীনতাকে যদি সফল করতে হয়, বাংলাদেশে এমন একটা দায়িত্বশীল রাজনৈতিক প্রতিষ্ঠান দরকার যারা বাংলাদেশের 18 কোটি মানুষকে ধারণ করতে পারবে। এদেশে যেমন শিক্ষিত মানুষ আছে, এদেশে যেমন কম শিক্ষার মানুষ আছে, একেবারে শিক্ষা নেই তেমন মানুষও আছে। এখানে কৃষক ভাইরা আছে, শ্রমিক ভাইরা আছে, এখানে শিশুরা আছে, ছাত্ররা আছে, যুবকরা আছে, শ্রমিকরা আছে, নারীরা আছে, সিনিয়র সিটিজেনরা আছে, এখানে অন্যান্য ধর্মের লোকেরা আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে। এই যে বহু শ্রেণী পেশার বহু ধর্মের যে মানুষ আছে, এই সবাইকে বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের মালিক মনে করি প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনে তাদের সহযোগিতা নিতে হবে, তাদের এক্সপার্টিসকে কাজে লাগাতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। বাংলাদেশের মানুষ যে যে পেশায় আছে সেই পেশায় সে সফলতা অর্জন করবে, স্বাচ্ছন্দ্যের সহিত দায়িত্ব পালন করবে। সে তার দায়িত্ব পালনে কোনো দিক থেকে বাধার সম্মুখীন হবে না, কোন চাঁদাবাজির সম্মুখীন হবে না, টেন্ডারবাজির সম্মুখীন হবে না, ঘুষের সম্মুখীন হবে না, সুদ দিতে হবে না, তাকে কোনো অপমান লাঞ্ছনা, তাকে কোন ধরনের কোন ব্যারিয়ারের সম্মুখীন হতে হবে না। এরকম একটি মুক্ত ইনক্লুসিভ একটি সুস্থ পরিবেশ যেখানে বড়রা সম্মানের পাত্র হবে, ছোটরা স্নেহের পাত্র হবে, ছোট বড় ছাত্র যুবক সবাই মিলে একটা জান্নাতি পরিবেশে এই বাংলাদেশকে আমরা গড়ে তুলব, সেরকম একটি দায়িত্বশীল রাজনৈতিক প্রতিষ্ঠান আমাদের দরকার। এই রাজনৈতিক প্রতিষ্ঠান বিগত দিনে যারা এই দেশকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে এই ক্যাপাসিটি, এই মানসিকতা, এই দূরদর্শিতা, এই মহানুভবতা, এই বড় হৃদয় আমরা বিগত দিনে দেখি নাই, আর এখনো আমরা দেখছি না। এত উত্থান পতনের পরেও, এত ঘাত প্রতিঘাতের পরেও আমরা রাজনৈতিক নেতাদের ভাষায়, বক্তব্যে যে বয়ান আমরা দেখছি, এটি পুরাতন ধ্যান ধারণা, এটি পুরাতন বস্তা পচা চিন্তা চেতনা, পুরাতন রেকর্ড এখনো বাজাতে আমরা দেখতেছি। দরকার ছিল বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার প্রতিনিধিদেরকে নিয়ে একসাথে বসে উন্মুক্ত মঞ্চ করে দিনের পর দিন শিক্ষকদের কাছ থেকে কথা শোনা দরকার ছিল, আলেমদের কাছ থেকে শোনা দরকার ছিল, শ্রমিকদের কাছ থেকে শোনা দরকার ছিল, ছাত্রদের কাছ থেকে শোনা দরকার ছিল, শ্রমিকদের কাছ থেকে শোনা দরকার ছিল, আমাদের এই সমাজের সিনিয়র সিটিজেন তাদেরকে নিয়ে বসা দরকার ছিল, মহিলাদেরকে নিয়ে বসা দরকার ছিল। তাদের কথা শুনে সবাইকে একটা গাইডলাইন দেওয়া দরকার ছিল যে আপনারা সবাই ধৈর্য ধরেন, সামনে নির্বাচন হবে, ফেয়ার ফ্রি ক্রেডিবল ইলেকশন হবে, সেই নির্বাচনে যারাই বেশি ভোট পাক যারা কম পাক আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ তৈরি করব। সেটা না করে কেউ কেউ ভাবতেছেন আমরা তো আগে অত ভোট পেয়েছি, অত সিট পেয়েছি, এই করেছি সেই করেছি, গোল্লায় মারেন, অতীতের রেকর্ড ভাঙা হবে। বাংলাদেশের সামনে অতীতের কোন রেকর্ড কাজে লাগবে না। 5ই আগস্ট সেটাই প্রমাণ করেছে। 15 বছর বড়রা চেষ্টা করে কিচ্ছুই করতে পারেন নাই শেখ হাসিনার, কিন্তু আমাদের ছাত্র সমাজ যখন তারা বলেছে ওয়ান জাস্টিস, মানুষের ভাষায়, জনগণের ভাষায় যখন কথা বলেছে 18 কোটি মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক তেমনি আগামীর বাংলাদেশ গড়ার জন্য জননেতা ডক্টর শফিকুর রহমান আহ্বান জানাবেন, তার নেতৃত্বে 18 কোটি মানুষের ভাষায়, 18 কোটি মানুষের চিন্তা চেতনাকে ধারণ করে আগামী দিনে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ হবে। এই বাংলাদেশের মানুষের ঈমান আকীদার মূল্যায়ন করা হবে, বিশ্বাসের মূল্যায়ন করা হবে, মূল্যবোধের মূল্যায়ন করা হবে, অতীতের রেকর্ড দেখা হবে। সরকারে গিয়ে আপনারা কি করেছেন আর আমরা সরকারের বাইরে কি করেছি আমরা তুলে ধরবো।
জনগণ বিচার করবে আগামী রাষ্ট্র পরিচালনার জন্য কোন রাজনৈতিক দল তাদের জন্য দরকার, সেই অনুযায়ী তারা ভোট দেবে। ভোটের পরে সরকার গঠন হবে। আমরা জামাত ইসলামী যদি ক্ষমতায় পাই, আমরা একা দেশ চালাবো না, আমরা আলেম সমাজকে দেশ পরিচালনায় একীভূত করব। আমরা শিক্ষক সমাজ, আমরা শ্রমিক সমাজ, আমরা কৃষক সমাজ এবং দেশের সিনিয়র সিটিজেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যেও যারা প্রতিভাবান, সততা, যোগ্যতা যাদের মধ্যে রয়েছে, তাদের সকলকে অ্যাকোমোডেট করে একটা ইনক্লুসিভ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা বিগত 53 বছরে মায়ের কে প্রতিকূলতা মোকাবেলা করে করে আমরা প্রতিষ্ঠান গড়ে তুলে লোক তৈরি করেছি, সাংস্কৃতিক ফিল্ডে লোক তৈরি করেছি, রাজনৈতিক ফিল্ডে তৈরি করেছি, শিক্ষা ব্যবস্থায় করেছি, অর্থনীতিতে করেছি, সুদ মুক্ত, শোষণ মুক্ত। কিভাবে অর্থনীতি চলতে পারে, কিভাবে কর্জে হাসানার মাধ্যমে আত্মীয় স্বজনকে স্বাবলম্বী করা যায়, জাকাতের মাধ্যমে দরিদ্র শ্রেণীকে কিভাবে স্বাবলম্বী করা যায়, এর জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আগামী দিনে আমাদের হাতে দায়িত্ব আসলে এই সমাজ থেকে দারিদ্র বিমোচন করতে, এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করতে, এই সমাজের যুবকদেরকে কর্মসংস্থান দিতে আমাদের 3 থেকে 5 বছরের বেশি সময় লাগবে না। ইনশাআল্লাহ আমরা এই সমাজকে সুস্থ সুন্দর সমাজ হিসাবে গড়ে তুলব। আমরা নারীদেরকে যথাযথ ইজ্জত এবং মূল্যায়ন দেব। অনেকে অপপ্রচার করে যে আপনারা ক্ষমতায় আসলে নারীরা সব হুচটকায় মারা যাবে। পাগল কোথাকার! নারীরা আমরা ক্ষমতায় আসলে টেকনাফ থেকে তেতুলিয়া, মহারমা আত্মীয় ছাড়াও যদি ভ্রমণ করে, কোন মানুষের সাহস হবে না চোখ তুলে তার দিকে তাকাতে পারে। নারীদেরকে আমরা মায়ের আসনে রাখবো, বোনের আসনে রাখবো, স্ত্রীর আসনে রাখবো। নারীরা সবচেয়ে বেশি স্বাধীনভাবে তাদের সকল কর্ম এখানে করতে পারবে। ইসলাম হুদাল্লিন নাস। আপনারা হজে যান না, উমরাতে যান না, লক্ষ লক্ষ নারী পুরুষ, মেয়ে ছেলে, যুবক যুবতী একসাথে উমরা করে হজ করে কোন মানুষের মনে ভুলেও একবার কোনো খারাপ চিন্তা আসে না। সবাই একসাথে থাকে, সেখানে একটা দুর্ঘটনা ইতিহাসে কেউ বলতে পারবে না। এটাই ইসলাম। জামাত ইসলামী আসলেই নারীরা সবচেয়ে বেশি সম্মান পাবে। হিন্দুদের কি হবে? আমরা বলি হিন্দুরা কি আল্লাহর সব নিয়ামত ভোগ করছে না? সব কি মুসলমানরা ভোগ করে? আল্লাহর সূর্যের আলো কি হিন্দুরাও পায় না মুসলমানরাও পায়? আল্লাহর যে এই সুন্দর প্রকৃতির যে উপকার, এটা কি শুধু মুসলমানরা পায় না, সবাই পায়। এবং জামাত ইসলামী যেসব প্রতিষ্ঠান ইতিমধ্যে করেছে, ওখানে যেয়ে দেখেন ওখানে হিন্দু আছে, মুসলমান আছে। মেধার ভিত্তিতে যার যেখানে যাওয়ার যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তাকে মূল্যায়ন করা হবে। এখানে দল ধর্ম কিংবা কোনো বিশেষ শ্রেণী পেশার নাগরিককে আলাদাভাবে কোনো পার্থক্য করা হবে না। যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার যে পাওয়ার কথা, তার যে সুবিধা পাওয়ার কথা, সেটা সে পাবে। সংগ্রামী ভাইরা আমার, যেহেতু এসব আমাদের টাইম একেবারে সন্নিকটে, শুধু এই কথাই বলতে চাই, প্রচলিত রাজনীতি ব্যর্থ হয়েছে। এই প্রচলিত রাজনীতিকে বড় করে জোরে আওয়াজ দিয়ে সবাই বলুন, প্রচলিত রাজনীতি না, প্রচলিত রাজনীতি না। সবাই বলতে পারেন নাই প্রচলিত রাজনীতি। প্রচলিত রাজনীতিকে আমরা না করে দিলাম। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র আমরা সবাই চাই। চান কিনা বলেন দেখি, হাত তুলে দেখা। সেই জন্য যে ধরনের দাওয়াতি কাজ করা দরকার, যে ধরনের মানুষের পাশে দাঁড়ানো দরকার, যেভাবে মানুষের কল্যাণ করা দরকার, বাজার সমিতি, মসজিদ কমিটি, স্কুল কমিটি, বাড়ি মালিক সমিতি থেকে শুরু করে যত ধরনের কমিটি আছে, নেতৃত্বের জায়গা আছে, এই সব জায়গায় আপনারা নিজেদের সততা যোগ্যতা তুলে ধরবেন, মানুষের উপকার করবেন, রাস্তাঘাট পরিষ্কার করবেন, চক্ষু শিবির আয়োজন করবেন, স্বাস্থ্য সেবার জন্য ডাক্তার নিয়ে আসবেন, মানবতার কল্যাণে যা কিছু করা লাগে তার সবকিছু জামাত ইসলামী করবে। জামাত ইসলামীর নেতৃত্বে একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশে আমরা কায়েম করেই ইনশাআল্লাহ আমরা করে ফিরে যাব। সেজন্য কাজ করতে আপনারা রাজি আছেন? সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আজকেই শেষ নয়, আরো আসবো ইনশাআল্লাহ, লম্বা কথা বলবো ইনশাআল্লাহ। আজকে যেটুকু বলতে পারলাম না,
আগামীর জন্য রেখে দিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।